জুনে ভারত অথবা চীন সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। পশ্চিমবঙ্গে ক্ষমতা পালাবদলে পুশ ইন হলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি চাইলেই বাতিল করা যাবে না, মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী। অহেতুক আতঙ্কিত না হওয়ার অনুরোধ। ডিসি সম্মেলনে তৃতীয় দিন, দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করবে সশস্ত্র বাহিনী, বলেছেন প্রধানমন্ত্রী প্রতিরক্ষা উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুনে বন্ধু দেশ চীন বা ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমনটি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সফররত মার্কিন অ্যাসিস্ট্যান্ট ট্রেন্ড রিপ্রেজেন্টেটিভ ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধি দল সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে। বৈঠকে দুদেশের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার সহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন সফরে আলোচনা হবে। তিনি বলেন, তিস্তা চুক্তি পশ্চিমবঙ্গের নতুন সরকারের আমলে হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে ভারত। বাংলাদেশের এগ্রিমেন্ট অন্যান্য দেশের এগ্রিমেন্টের সঙ্গে তুলনা করে পড়ে, তাহলে বুঝবেন এইটা নিয়ে আলোচনা হওয়া খুব ভালো এবং মুক্ত আলোচনা হওয়াই উচিত যে কোনো চুক্তি নিয়ে। আর আপনি যেটা বললেন বাংলাদেশ 131, আমরা না 131টাতে শ্যাল বলেছে না, আমরা তো একে এই চুক্তি করিনি, বিশ্বের অন্যান্য দেশগুলো করেছে। ইন্দোনেশিয়া 231টাতে এইরকম শ্যাল বলেছে। সুতরাং বাংলাদেশের চুক্তিটি যখন পাঠ করবেন তখন ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, অন্যান্য যারা চুক্তি করেছে তাদেরটা পাশে নিয়ে পাঠ করলে পরে আপনি জিনিসটা ভালো করবেন। পশ্চিমবঙ্গে এখনও সরকার প্রতিষ্ঠিত হয়নি এবং তারা কি ভাবছেন, কি করবেন সেটা তারা যদি না জানান, তাদের মাইন্ড রিড করার কাজ আমার না। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি চাইলেই বাতিল করা যাবে না, সফররত মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে বলেছেন বাণিজ্যমন্ত্রী। সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদিরের সাথে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধি দল। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক বাণিজ্য চুক্তি দুটি রাষ্ট্রের মধ্যে হয়েছে। এটি এমন নয় যে ইচ্ছে করলেই চুক্তি রাখলাম কিংবা শেষ করে ফেললাম। তিনি বলেন, যে কোনো চুক্তিতেই সংশ্লিষ্ট পক্ষ তার সুবিধা পাওয়ার চেষ্টা করে। কিছু কিছু ধারা এক পক্ষের অনুকূলে থাকে, আবার কিছু কিছু অন্য পক্ষের অনুকূলে থাকে। এই দুইয়ের সম্মেলনে উভয় পক্ষের জন্য উইন উইন সিচুয়েশন তৈরির চেষ্টা হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক বাণিজ্য চুক্তি একটি বাস্তবতা। উত্তরাধিকার সূত্রে এটি পেয়েছে বর্তমান সরকার। চুক্তি নিয়ে অহেতুক আতঙ্কিত না হওয়ার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর। চুক্তিটা তো হয়েছে দুইটা দেশের মধ্যে, মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশ। কোনো রাষ্ট্র যখন একটা চুক্তি করে সেটা এরকম না যে আপনি ইচ্ছা করলে চুক্তি রাখলেন, চুক্তি শেষ করে ফেললেন, ব্যাপারটা এরকম না। এটা তো দুইটা ব্যক্তির চুক্তি না, দুইটা রাষ্ট্রের চুক্তি। তো এই চুক্তিটা একটা বাস্তবতা, এটা আমরা ইনহেরিট করেছি, উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এই চুক্তির থেকে যতটুকু সম্ভব আগামী দিনে ট্রেড এবং ইনভেস্টমেন্টের জন্য আমরা আমাদের অনুকূলে চুক্তিটাকে কাজে লাগাতে পারি, সেটি হবে আমাদের আগামী দিনের প্রচেষ্টা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অর্জন মুক্তিযুদ্ধকে সমুন্নত রাখতে কাজ করছে সরকার। আর প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস প্রকল্পের মাধ্যমে আরো 30,000 বাসস্থান নির্মাণ করবে সরকার। অন্যদিকে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার উপদেষ্টা ডক্টর AKM শামসুল ইসলাম বলেছেন, দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করবে সশস্ত্র বাহিনী। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজিত জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে দিনের প্রথম কার্য অধিবেশন অনুষ্ঠিত হয়। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম। তিনি বলেন, পেশাদারিত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যাতে সেনাবাহিনীকে গঠন করা যায় সে বিষয়ে জেলা প্রশাসকদের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে সম্মেলনে। সেনাবাহিনীতে যাতে আমরা আরো শক্তিশালী জনবল সম্পৃক্ত করতে পারি এবং সেই ব্যাপারে জেলা প্রশাসকদের কি ভূমিকা সে ব্যাপারে আমরা আলোচনা করেছি। আরো আলোচনা করেছি
আমাদের যে বিগত ইলেকশনে সেনাবাহিনী, আমাদের যে জেলা প্রশাসক কিংবা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যে রোল, তারা যে হারমোনিতে কাজ করেছে, সেই হারমোনিটাকে আরো কিভাবে স্ট্রং করা যায়, পারস্পরিক আস্থা এবং বিশ্বাস আরো কিভাবে বৃদ্ধি করা যায়, সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি। মোট 8টি কার্য অধিবেশনে স্থানীয় সরকার, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নানা দিক নির্দেশনা দেন জেলা প্রশাসকদের। আওয়ামী লীগ আমলে মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে যে অনিয়ম হয়েছে তা নিরসনে জেলা প্রশাসকদের সহায়তা চান মন্ত্রীরা। মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন। এই অর্জনকে আমরা লালন করি, আমরা ধারণ করি। স্বাধীনতার ফসলকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য জাতির কাছে কাজ করেছি, এখনো কাজ করছি, এবং আমাদের এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এই মুক্তিযুদ্ধের সুফলকে জনসাধারণের কাছে, জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করছি। ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সময় কি হয়েছে সেটা তো আপনারা সকলেই জানেন। প্রত্যেকটা সেক্টরেই তারা করণ করেছে, দুর্নীতি করেছে, এই বিষয়গুলো তো ছিলই। নিয়ে তাদের প্রশ্ন ছিল, সেগুলার আমরা জবাব দিয়েছি। এর পাশাপাশি 2024 সালে যে উত্থান হয়েছিল, সেখানে আমরা জুলাই যোদ্ধাদের জন্য কি করছি সেটার বিস্তারিত আমরা জানিয়েছি এবং তাদের সহযোগিতা কামনা করেছি। গত 3 মে 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এই বছরের শেষ দিকে, আর এই নির্বাচন চলবে 10 মাস থেকে 1 বছর ধরে। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে ব্রিফ করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তথ্য উপদেষ্টা জানান, উপজেলা পরিষদ বাতিল করার পরিকল্পনা নেই সরকারের। 2024 সালের 5 আগস্টের পর যেসব সাংবাদিক জেলে আছেন, কোনো কোনো ক্ষেত্রে তাদের অপরাধ গণহত্যার চেয়েও বেশি। একথা জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, এই সরকারের আমলে অন্যায়ভাবে কোনো সাংবাদিক যাতে কারাগারে না থাকেন সে ব্যাপারে সতর্ক সরকার। ডেঙ্গু প্রতিরোধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে জানিয়ে তথ্য উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, এবছর ডেঙ্গুর প্রকোপ সেভাবে বাড়বে না, তবে যে কোনো পরিস্থিতির জন্য জনগণকে সচেতন হতে হবে এবং মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির জয় লাভ প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ভারতের অভ্যন্তরীণ নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন তা বাংলাদেশের সঙ্গে সম্পর্কে প্রভাব ফেলবে না। দেশে জঙ্গিবাদের অস্তিত্ব আছে বলেও জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। হামের টিকা নিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, প্রায় 1,61,00,000 শিশু হামের টিকা পেয়েছে, যা 89%। কয়েকদিনের মধ্যে 100% শিশু হামের টিকা পাবে। আমাদের মাননীয় মন্ত্রী জানিয়েছেন খুব দ্রুতই এই ব্যাপারে কাজ হবে। লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলোর ক্ষেত্রে সবগুলো নির্বাচন শেষ করতে 10 মাস থেকে 1 বছর সময়। আপনারা জানেন, বিশেষ করে ইউনিয়ন পরিষদ অনেকগুলো, সেগুলো ধাপে ধাপে হয়, সেগুলো ওই সময়টা লেগে যাবে এবং কাজ চলছে। এই প্রশ্নটা খুব কমনলি আসে যে এই সরকার স্থানীয় সরকার নির্বাচন দেবে কিনা। গণপরিবহনে জ্বালানি নির্ভরতা কমানোর বৃহত্তর পরিকল্পনার অংশ হিসাবে বিদ্যুৎ চালিত বাস চালুর পরিকল্পনা করছে সরকার। প্রথম ধাপে শিক্ষার্থীদের জন্য স্কুল বাস আমদানিতে শুল্ক শূন্যে নামানোর সিদ্ধান্ত হয়েছে। সুনামগঞ্জ জেলায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি 3 মাস মেয়াদী মানবিক সহায়তা প্রদান কার্যক্রম নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেছেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সকালে সুনামগঞ্জ সার্কিট হাউসে এই আলোচনায় অংশ নেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব তুলু, মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। জেলার বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে অংশ নেন জেলার সংসদ সদস্যরা। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে অতিবৃষ্টিতে সুনামগঞ্জ হাওরের ক্ষতির চিত্র তুলে ধরা হয়। জানানো হয়, প্রায় 196 কোটি টাকার ক্ষতি হয়েছে। তাহেরপুর, ধর্মপাশা, দিরাই ও সাল্লা এই 4 উপজেলার হাওরে ধান বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 80% ধান এরই মধ্যে কাটা হয়েছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে দাবি করা হয়। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই তথ্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন স্থানীয় প্রতিনিধিরা। আপনি দেশের সঙ্গে আলোচনা করেন পানির নিচ থেকে কিভাবে কাটা যায়, এরকম প্রযুক্তি নিশ্চয়ই আবিষ্কার করা সম্ভব বা কোথাও আছে হয়তো।
আর এটা শুকানোর ব্যবস্থাটা তাৎক্ষণিকভাবে করতে হবে যাতে তারা না বেঁধে। হাওরের যে সমস্যা, এই পানিকে কিভাবে কোথায় কোন দিক দিয়ে ড্রেনেজ করলে পরে পানি সরে যাবে, ফসলের ক্ষতি হবে না, আমার মনে হয় অনেক সফিস্টিকেটেড এই লাইনের ইঞ্জিনিয়ারিং আছে, তাদেরকে আমরা জড়াবো। তবে আমাদের মূল টার্গেট থাকলো আগামী দিনে যেন এই হাওরের চাষিরা যেন এই ধরনের ক্ষতিগ্রস্তের মুখোমুখি না হয়। দর্শক, সুনামগঞ্জের হাওরে আছেন সিনিয়র রিপোর্টার সৈকত সাদিক, সরাসরি কথা বলছি তার সাথে। সৈকত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, হাওরে বন্যার সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন এবং বিশেষ করে ধানি জমির অবস্থা কেমন, এ বিষয়ে আমাদের জানাবেন। আমরা আজকে সকালে এই হাওড়া এলাকায় এসেছি। আপনি জানেন যে সরকারের একটি উচ্চ পর্যায়ের কমিটি এখানে এসেছেন প্রধানমন্ত্রীর নির্দেশনায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তার সরকারের 2জন গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং 2জন উপদেষ্টা সহ 4 সদস্যের টিম এখানে এসেছেন। এখানে আসার একটি কারণ হচ্ছে যে এই কিছুদিন আগে হাওড়ে যে অতি বৃষ্টির কারণে, যে এই প্রবল বৃষ্টির কারণে হাওড়ে উপজেলার যে কৃষি জমিতে ফসলি ধান যেটা কৃষকরা কাটবে সেই ধান তলিয়ে গেছে এবং তলিয়ে যাওয়ার কারণে যে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার কারণেই কিন্তু প্রধানমন্ত্রী তারেক নির্দেশনায় তারা এসেছেন। এই মুহূর্তে কৃষিমন্ত্রী সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানায় অটোমেটিক কৃষকদের সাথে কথা বলছেন। এর আগে জেলা সার্কিট হাউসেও তো একটা বড় মত বিনিময় সভা হয়েছে, সেখানেও তারা বলেছেন যে এই অতিবৃষ্টিতে যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব ক্ষতিগ্রস্ত কৃষকদের যাতে সঠিক তালিকায় প্রণয়ন করা হয়, যারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরই যাতে সহায়তা দেওয়া হবে। যাতে জানেন যে প্রধানমন্ত্রীর কার্যালয় এইসব ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী 3 মাস মেয়াদী মানবিক সহায়তা দেওয়া হবে, সেখানে আর্থিক সহায়তা দেওয়া হবে, সেই জন্য একটা তালিকা প্রণয়নের ব্যাপারেও একটা কথা উঠে এসেছেন এবং সেই বিষয়ে করা নির্দেশনা দেওয়া হয়েছে যাতে প্রকৃত কৃষক সঠিক যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই তালিকায় প্রণয়ন করা হয় এবং এতে যাতে কোনো ধরনের বেতন না ঘটে, তাদের এর মধ্যে যদি কোনো ধরনের বেতন ঘটে তাদের আইনি ব্যবস্থা নেওয়া হবে, সেই সব বিষয় বলেছেন। এর জন্য ত্রাণমন্ত্রী তিনিও এসেছেন, তিনিও বলেছেন যাতে এই নির্ভুল তালিকা হয়ে জন্য তারা সময় দিতে কৃষকদের এখানে সহায়তা দেওয়া হবে। আর আমরা যদি বলি যে এখন পর্যন্ত আজকের আবহাওয়াটা ভালো রয়েছে, আজকে কৃষকরা ধান কাটবে, কিন্তু এখানকার স্থানীয় তাদের যে দাবি তাদের তার সাথে মাঠ পর্যায়ে তদারকি করেই সঠিকভাবে তথ্য দিয়ে সেটা যাতে মন্ত্রণালয়ে হয়, এইসব বিষয় নিয়ে কিন্তু আজকে এই সরকারের উচ্চ ধন্যবাদ সৈকত আপনাকে। হাওড়া এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী সৈকত। শাপলা চত্বরে গণহত্যার 13 বছর আজ, এখনো সেই ক্ষত বয়ে বেড়াচ্ছে অনেকে। নারকীয় ওই ঘটনার বিচার চায় হতাহতদের স্বজন ও তাদের সংগঠন হেফাজতে ইসলাম। 2013 সালে এই রাতে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো নারকীয় হত্যাকাণ্ড, সেই স্মৃতি ও ক্ষত আজও বাংলাদেশের মানুষের মনে দগদগে হয়ে আছে। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে তৎকালীন আওয়ামী লীগ সরকারের কঠোর সেন্সরশিপ ও ভয়ের সংস্কৃতির কারণে এই ঘটনার প্রকৃত নিহতের সংখ্যা ও ভয়াবহতা জনসম্মুখে আসতে পারেনি। তবে 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই ট্র্যাজেডি নিয়ে নতুন করে সত্য প্রকাশের পথ উন্মোচিত হয়েছে। হালনাগাদ অনুযায়ী হেফাজতের মহাসমাবেশে 32 জনকে হত্যার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সেই রাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে অভিযান চালানো হয় সাউন্ড গ্রেনেড সহ বিভিন্ন মারণাস্ত্র, যার তথ্য প্রমাণ ও প্রত্যক্ষদর্শী সাক্ষ্য এখন নথিবদ্ধ করেছে সংস্থাটি। হামা উপসর্গে সিলেটে 2, ময়মনসিংহে 1 ও রাজশাহীতে 1 শিশুর মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় হামির উপসর্গ নিয়ে সিলেটে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া 2 শিশু ও 5 ও 6 মাস বয়সী। এই নিয়ে সিলেট বিভাগে 18 শিশুর মৃত্যু হয়েছে। এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন 200 জন। ময়মনসিংহে দিন দিন বেড়েই চলেছে হামের প্রকোপ। হামে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 1 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে মোট 25 শিশুর মৃত্যু হলো। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছে 19 শিশু। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে 79 শিশু।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায় গত 17 মার্চ থেকে আজ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট 1088 শিশু ভর্তি হয়েছে। রাজশাহীতেও হামে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। জুনে ভারত অথবা চীন সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। পশ্চিমবঙ্গে ক্ষমতা পালাবদলে পুশিন হলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি চাইলেই বাতিল করা যাবে না, মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রী। অহেতুক আতঙ্কিত না হওয়ার অনুরোধ। ডিসি সম্মেলনে তৃতীয় দিন, দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করবে সশস্ত্র বাহিনী, বলেছেন প্রধানমন্ত্রী প্রতিরক্ষা উপদেষ্টা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।